भगवान हर जगह नहीं होता है डीके जी। पता है, इसीलिए तो उसने माँ बनाई है। একজন মা সন্তানের জন্য কি না করতে পারে। সন্তানের হাসির জন্য হাসতে হাসতে জীবন দিতে পারে, আবার প্রয়োজন হলে কারো জীবন কেড়েও নিতে পারে। এজন্যই হয়তো সৃষ্টিকর্তা তার পরেই রেখেছেন মায়ের স্থান। আজকের গল্প এমন এক মায়ের, যার 16 বছরের মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে 4 জন নরপিশাচ, পাশবিক তৃষ্ণা মিটিয়ে ফেলে রাখে নর্দমায়। আইন আদালত যখন প্রমাণ আর সাক্ষীর পেছনে দৌড়ায়, তখন সেই মা নিজেই রচনা করে ন্যায় বিচারের এক নতুন সংজ্ঞা, যা দেখে তুমিও বলবে ধর্ষণের শাস্তি এমনই হওয়া উচিত। এটা শুধুমাত্র একটি মুভি নয়, এটি বর্তমান সমাজে ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক আহ্বান, যেটা তোমার একবার হলেও দেখা উচিত। তাহলে আর দেরি কেন, চলো ঢুকে পড়ি সেই রহস্যের দরজায়। বায়োলজি প্রফেসর দেবজি সকাল সকাল তার স্টুডেন্টদেরকে মাসেলস বিষয়ে পড়াচ্ছে, কিন্তু স্টুডেন্টদের কোনো মনোযোগই নেই। তখনই মোহিত নামের একটি ছেলে আরিয়ার ফোনে একটি অ্যাডাল্ট ভিডিও পাঠায়, যেটা দেখে আরিয়া মোটামুটি অবাক। বেয়াদব ছেলে এত বড় সাহস কোথা থেকে পেল? মেসেজটা স্বপ্নাকে দেখালে স্বপ্না চিৎকার করে উঠে বলে, ছি। যেটা দেবকির কানে পৌঁছালে দেবকি আরিয়া আর স্বপ্নাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলে। তাই স্বপ্না বলে, ম্যাম, আমাদের কোনো দোষ নেই, দেখুন না মোহিত আরিয়াকে কি ভিডিও পাঠিয়েছে। দেবকি ভিডিওটি দেখে পুরোই থমকে যায়। মোহিত বলে, ম্যাম সরি, আর হবে না। কিন্তু দেবকি অনেকটাই রেগে গিয়েছে, তাই মোহিতের ফোনটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয় আর মোহিতকে বলে তার প্যারেন্টস যেন তার সাথে দেখা করে। দেবকির বাড়িতে তার স্বামী আনন্দ আর মেয়ে প্রিয়া রয়েছে। আর এখনই আমরা জানতে পারি, ক্লাসে আরিয়া নামের যে মেয়েটি ছিল সে আসলে আনন্দের প্রথম স্ত্রীর মেয়ে। আরিয়ার মা মারা যাওয়ার পর আনন্দ দেবকিকে বিয়ে করেছিল। দেবকি প্রিয়া আর আরিয়া দুজনেরই একইভাবে খেয়াল রাখলেও আরিয়া দেবকিকে নিজের মায়ের স্থান দিতে পারেনি, কারণ আরিয়া তার মায়ের স্মৃতিটা কখনোই ভুলতে পারবে না, আর সেই জায়গাটা অন্য কাউকে দিতেও পারবে না। দেবকি সবসময় চেষ্টা করে আরিয়ার মনে জায়গা করে নেওয়ার জন্য, কিন্তু আরিয়া সেটাও সহ্য করতে পারে না। তাই আরিয়া দেবকিকে মায়ের মর্যাদাটা দেয় না, এমনকি দেবকিকে মা না বলে সে ম্যাম বলে ডাকে। আনন্দ আরিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করলেও আরিয়া কখনোই সেটা মেনে নেয় না। এখানে বলে রাখি, আরিয়া কবির নামের একটি ছেলেকে খুবই পছন্দ করে, যে তাদেরই ক্লাসমেট। আর দুদিন বাদে ভ্যালেন্টাইন্স ডেতে বন্ধুরা একটি ক্লাবে পার্টি অ্যাটেন্ড করবে, কারণ সেখানে কবিরও আসতে চলেছে। তাই আরিয়া খেতে বসে তার বাবা আনন্দকে বলে, বাবা, আজ না তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। উত্তরে আনন্দ বলে, ধন্যবাদ, কিন্তু এটা বুঝতে পারলাম না আজ মহারানীর বায়নাটা কি। তখন আরিয়া বলে, বায়না ছাড়া আমি তোমার প্রশংসা করি না বুঝি। যাই হোক, এক পর্যায়ে আরিয়া বলেই ফেলে যে তার পার্টিতে যাওয়ার জন্য পারমিশন লাগবে, কিন্তু পার্টি যেহেতু রাতে হতে চলেছে আর জায়গাটাও অনেকটাই দূরে, তাই আনন্দ রাজি হয় না। এবার আরিয়া অভিমান দেখিয়ে খাবার টেবিল থেকে উঠে যায়। এটা দেখে দেবকি আরিয়ার জন্য খাবার নিয়ে আসে আর বলে, আমি তোমার বাবাকে রাজি করিয়েছি, সে তোমাকে পারমিশন দিয়েছে। এখন এটা শুনে আরিয়া খুশি হলেও এই ছোট্ট একটা ভুল তাদেরকে কোথায় নিয়ে যেতে চলেছে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। যাই হোক, ভিডিওটি দেখতে থাকো। পরদিন সকালে আনন্দ বিজনেস ট্রিপে ইউকেতে চলে যায়, আর কয়েকজন থার্ড জেন্ডারের মেয়ে আসে দেবকির সাথে দেখা করানোর জন্য, কারণ দেবকির কাছ থেকে শিক্ষা নিয়ে আজ তারা প্রতিষ্ঠিত হয়েছে। তাই তারা দেবকিকে মিষ্টিমুখ করাতে এসেছে। মেয়েগুলো তখন আরিয়াকে দেখে দেবকির কাছে জিজ্ঞাসা করে, এটাই কি আপনার বড় মেয়ে, যার কথা সবসময় আমাদেরকে বলেন? দেবকি বলে, হ্যাঁ। মেয়েগুলো বেরিয়ে যাওয়ার পর দেবকি আরিয়াকেও মিষ্টি দিতে গেলে আরিয়া বলে, আপনি সোশ্যাল সার্ভিস করেন, ভালো কথা, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কারো কাছে আমাকে আপনার মেয়ে বলে পরিচয় দেবেন না। আরিয়া সবসময় দেবকির সাথে এমনই ব্যবহার করে, যেটা দেবকিকে অনেক কষ্ট দিলেও তার বিশ্বাস সে একদিন না একদিন আরিয়ার মায়ের জায়গাটা নিয়েই নেবে। যাই হোক, এরপর আরিয়া পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজ যেহেতু পার্টিতে কবির আসতে চলেছে, তাই সে একটু বেশি সাজুগুজু করছে। স্বপ্না আর ঋষিও চলে এসেছে। তখন দেবকি স্বপ্না আর ঋষিকে বলে আরিয়ার দিকে খেয়াল রাখার জন্য। দেবকি নিজের মেয়ে প্রিয়ার থেকেও আরিয়াকে বেশি টেক কেয়ার করে। কিছুক্ষণ পর তারা পার্টিতে পৌঁছে যায়। যেহেতু আজ আরিয়ার জন্য একটা স্পেশাল দিন, তাই সে বন্ধুদের সাথে ড্রিঙ্কও করছিল। পার্টিতে তখন মোহিতকেও দেখা যায়, যে তার কাজিনকে বলছে সে একটি মেয়েকে অনেক পছন্দ করে, যে নিজেও পার্টিতে এসেছে। মোহিতের কাজিন চার্লস তখন বলে, কে, যার মা তোর ফোন ভেঙে ফেলেছিল? তাহলে দেরি করছিস কেন, যা গিয়ে ড্যান্স করার সাথে।
এবার চার্লসের কথা মতো মুহিত যায় আরিয়ার সাথে ড্যান্স করতে, কিন্তু আরিয়া মুহিতকে দেখেই ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর অপমানিত হয়ে মুহিত ফিরে আসে চার্লসের কাছে। এবার চার্লস নিজের বীরত্ব দেখানোর জন্য ড্রিঙ্কসের মধ্যে একটি ওষুধ মিশায় আর আরিয়ার কাছে নিয়ে যায়। কিন্তু আরিয়া যেহেতু চার্লসকে চেনেই না, তাই সে চার্লসকেও রিজেক্ট করে দেয়। কিন্তু স্বপ্না যেহেতু অলরেডি নেশাগ্রস্ত ছিল, তাই সে এসে চার্লসের হাত থেকে ড্রিঙ্কটি নিয়ে খেয়ে ফেলে। এতে চার্লস অনেক বেশি রেগে যায় আর মোহিতের কাছে ফিরে আসে। এবার চার্লস বীরত্ব দেখাতে গিয়ে ফিরে এসেছে, তাই মোহিত চার্লসের উপর অনেক মজা নিচ্ছিল। এতে করে চার্লস আরও বেশি রেগে যায়। আর তখন এখানে এন্ট্রি নেয় জগন। চার্লস তখন জগনকে ইশারা করে কিছু একটা বলে। এখন তাদের চাহনি তো স্পষ্ট করে দিচ্ছিল যে তারা ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করতে চলেছে, কিন্তু সেটা আসলে কি জানার আগে একটি রিকোয়েস্ট। তোমাদের জন্য অনেক কষ্ট করে নিয়মিত বাছাই করা সেরা মুভিগুলো নিয়ে আসি, যেটা তোমাকে হাসাবে, অনেক সময় কাঁদাবে, এমনকি তোমার ব্রেন নিয়েও খেলতে শুরু করবে। তাই অনুরোধ করব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর কোন কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমার মুভি প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। জানি আমার জন্য তোমরা এটা অবশ্যই করবে। এবার স্বপ্না আরিয়াকে একটি গোলাপ দিয়ে কবিরকে প্রপোজ করার জন্য বলে, মূলত যার জন্য তাদের পার্টিতে আসা। কিন্তু আরিয়া কবিরকে প্রপোজ করতে গিয়ে দেখে সে অন্য একটা মেয়ের সাথে ড্যান্স করছে আর তারা একজন আরেকজনকে কিসও করছে। এটা দেখে আরিয়ার মন ভেঙে যায় আর সে পার্টি থেকে বেরিয়ে যেতে চায়। কিন্তু তখনই দেবকী আরিয়াকে ফোন করে। পার্টি থেকে বেরিয়ে আরিয়া দেবকীর সাথে কথা বলে। আরিয়া তখন জানায় 40 মিনিটের মধ্যেই সে বাড়িতে পৌঁছে যাবে। কিন্তু কল কাটার সাথে সাথেই জগন এসে আরিয়াকে চেপে ধরে, কিন্তু জগন আরিয়াকে আটকাতে পারছিল না। তখন চার্লস এগিয়ে আসলে আরিয়া চার্লসকে লাথি মেরে দেয়। এবার ক্লাবের সিকিউরিটি বাবুরাম এসে জগনকে হেল্প করে, কারণ সেও জগনেরই লোক ছিল। এরপর তারা আরিয়াকে গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে যায়। মোহিত বারবার চিৎকার করে বলে, এবার তোর মাকে ডাক। আরিয়া প্রোটেক্ট করার চেষ্টা করলে জগন আরিয়ার মুখে আঘাত করে। এরপর চলন্ত গাড়ির মধ্যে তারা পালাক্রমে আরিয়াকে ধর্ষণ করতে থাকে। সারা রাত ধর্ষণ করার পর তাদের যৌন পিপাসা মিটে গেলে তারা গলা টিপে আরিয়াকে মেরে ফেলারও চেষ্টা করে। এক পর্যায়ে আরিয়ার শরীর নিস্তেজ হয়ে পড়লে তাকে রাস্তার ধারে একটি ড্রেনে ফেলে দিয়ে চলে যায়। অন্যদিকে 40 মিনিটের জায়গায় 2 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু আরিয়া এখনও বাড়িতে ফেরেনি। তাই দেবকী অনেক চিন্তায় পড়ে গিয়েছে। এক পর্যায়ে দেবকী ক্লাবে এসে আরিয়াকে খুঁজতে থাকে, যেখানে সে মোহিত আর চার্লসকেও দেখতে পায়, কিন্তু আরিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে পুলিশের কাছে গেলে ডিউটিরত অফিসার বলে, আজ ভ্যালেন্টাইন্স ডে, হয়তো বয়ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে গিয়েছে। কিন্তু দেবকী বলে, আমার মেয়ে এমন না, সে আমাকে বলেছিল 40 মিনিটের মধ্যেই বাড়িতে ফিরে আসবে। তার মানে সে অবশ্যই বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল, আর অবশ্যই তার সাথে কিছু না কিছু হয়েছে, তা না হলে সে ঠিকই বাড়িতে চলে আসতো। এবার পুলিশ আরিয়ার ছবি আর মোবাইল নাম্বার রেখে দেবকীকে বাড়ি চলে যেতে বলে। তারা এটাও বলে, ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যত দ্রুত সম্ভব আপনার মেয়েকে খুঁজে বের করব। এখন পুলিশ যে কী করতে পারে সেটা তোমরা না দেখলে বিশ্বাসও করতে পারবে না। যাই হোক, ভিডিওটি দেখতে থাকো। দেবকী থানা থেকে বেরোলে ডিকে নামের একজন লোক দেবকীকে বলে, ম্যাম আমি একজন প্রাইভেট ডিটেকটিভ, পুলিশের চামড়া অনেক মোটা, তাই তারা আপনার সমস্যাটা বুঝবে না, আপনার কেসে মাথা ঘামাবে না। আমি যদি আপনার কোনো কাজে আসি তাহলে আমাকে অবশ্যই স্মরণ করবেন। আমি যে কোনো ধরনের তথ্য জোগাড় করে দিতে পারবো, দরকার পড়লে অবশ্যই আমাকে জানাবেন। এতটা রাত হয়ে গিয়েছে, আরিয়া বাড়িতে পৌঁছায়নি, না জানি তার সাথে কি না কি হয়েছে। পুলিশও বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। এমন অবস্থাতে উটকো ঝামেলা, তাই দেবকী লোকটিকে পাত্তা না দিয়েই বাড়িতে চলে যায়। পরের দিন সকালবেলা একটি লোক মর্নিং ওয়াকে বেরিয়ে আরিয়ার বডি দেখতে পায়। তখনও আরিয়ার নিঃশ্বাস চলছিল, তাই সে আরিয়াকে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে দেবকী হাসপাতালে গিয়ে দেখতে পায় তার মেয়ে ক্ষতবিক্ষত অবস্থায় ভেন্টিলেটরে পড়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে তার উপর জানোয়ারেরা কতটা অত্যাচার করেছে। দেখতেই চিৎকার করে কান্না শুরু করে দেয় দেবকী। ডক্টর জানায় ইন্টারনাল অনেক ইনজুরি হয়েছে, তাই এখন কিছুই বলা যাবে না। রেপ করার পরও তাকে গলা টিপে মারার চেষ্টা করা হয়েছে, এজন্য ভিকটিমের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তাকে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। ডক্টর আরও বলে, আমাদের মনে হচ্ছে আপনার মেয়ে গণধর্ষণের শিকার হয়েছে। ডক্টরের কথা শুনে দেবকীর পুরো পৃথিবীটাই যেন উল্টে গেল। সে কোনোভাবেই ডক্টরের কথা বিশ্বাস করতে পারছে না, কতটাই না অত্যাচার করা হয়েছে তার মেয়ের উপর। সাথে সাথে খবর মিডিয়াতেও ছড়িয়ে যায়। এবার কেসের ইনভেস্টিগেশন অফিসার ফ্রান্সিস দেবকীর সাথে দেখা করে। ফ্রান্সিস বলে, আমরা তদন্ত শুরু করেছি, পার্টিতে থাকা প্রত্যেকের জবানবন্দিও নিয়েছি, আর যখনই আপনার মেয়ের জ্ঞান ফিরবে তখনই ওর স্টেটমেন্টও নেওয়া হবে।
যত দ্রুত সম্ভব আমরা আসামিদেরকে ধরে ফেলবো, আপনি চিন্তা করবেন না ম্যাম। এর কিছুক্ষণ পরেই আরিয়ার জ্ঞান ফেরে। ইন্টারনাল ইনজুরির জন্য মুখটাও খুলতে পারছে না বেচারা। এরই মধ্যে আরিয়ার বাবা আনন্দ চলে আসে। আনন্দকে দেখেই আরিয়া কান্না করতে শুরু করে। এবার আনন্দ আরিয়াকে কিছুটা শান্ত করার পর দেবকী আর আনন্দ আরিয়াকে বোঝানোর চেষ্টা করে একমাত্র সেই পারে অপরাধীদের সাজা দিতে। আরিয়া তখন কান্না করতে করতে বলে, জানেন জানেন ওরা কি বলছিল? ওরা বারবার চিৎকার করে বলছিল, এখন তোর মাকে ডাক। ভাবতে পারছো এই একটা কথা মায়ের মনে কেমন প্রভাব ফেলতে পারে? যদি তুমি মায়ের কষ্ট অনুভব করতে পারো তাহলে কমেন্টে আই লাভ ইউ মা লিখে যেও। দোয়া করি আমাদের মায়েরা দীর্ঘজীবী হোক। এরপর ইনভেস্টিগেশন অফিসার ফ্রান্সিস এসে আরিয়ার স্টেটমেন্ট নেয়। আরিয়ার স্টেটমেন্টের উপর ভিত্তি করে একে একে মোহিত, বাবুরাম, জগন এবং চার্লসকেও অ্যারেস্ট করা হয়। ডিকেও টিভিতে দেখতে পায় দেবকীর মেয়ে আরিয়ার সাথে সে রাতে কী হয়েছে। এখন এই ডিকেকে তোমরা মনে করে রাখবে, কারণ সে এই মুভির গল্পটি পাল্টে দিতে চলেছে। চলে আসে প্রথম শুনানির দিন। প্রথমেই আরিয়ার স্টেটমেন্ট কোর্টে পেশ করা হয়, কিন্তু তখনই আসামি পক্ষের উকিল আরিয়ার ব্লাড টেস্টের রিপোর্ট দেখায়, যেখানে অধিক মাত্রায় অ্যালকোহল পাওয়া গিয়েছে, অর্থাৎ আরিয়া সে রাতে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই তার স্টেটমেন্ট কোর্টে গ্রহণযোগ্য না। এবার চার্লসের সাথে থাকা একজন স্টেটমেন্ট দেয় পুরো রাত চার্লস তার সাথেই ছিল। আবার চার্লসের ফোন ক্লাবে রেখে যাওয়ায় তার মোবাইলের লোকেশন ক্লাবেই দেখাচ্ছিল। এবার আরিয়ার উকিল একটি সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে চার্লসের গাড়িটি ওই সময়ে বাইরের একটি রাস্তায় দেখা যাচ্ছে। তাই জগন এসে বলে সে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে চার্লসের গাড়ি করে ঘুরে বেড়াচ্ছিল, আর ওই সময় চার্লস পাবেই ছিল। আর জগনের মোবাইলের লোকেশনটা সেটাই বলছে। গাড়িতেও কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না। এভাবেই দিনের পর দিন কোর্টে তর্ক বিতর্ক চলতে থাকে, কিন্তু আরিয়ার স্টেটমেন্টের কোনো প্রমাণই খুঁজে পাওয়া যায় না। এরই মধ্যে আরিয়ার শরীরে পাওয়া ডিএনএর রিপোর্ট চলে আসে, যেটা এই চারজন অপরাধীর কারোর সাথেই ম্যাচ করে না। এখন প্রশ্ন উঠে আসে, তাহলে কি সত্যিই আরিয়াকে ধর্ষণ করা হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? জানার আগে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানেই রহস্যের শেষ নয়, বরং শুরু। যাই হোক, ডাক্তার জানায় যেহেতু অ্যাসল্ট হওয়ার 3 দিন পর আরিয়ার শরীর থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে, তাই সেটা নষ্ট হয়ে যাওয়ায় অপরাধীর ডিএনএর সাথে সেটা ম্যাচ করেনি। এরপর আরিয়ার লয়ার কোনোভাবেই প্রমাণ করতে পারে না যে এই চারজনই আরিয়ার উপরে অত্যাচার করেছে, তাই তাদেরকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দেওয়া হয়। কিন্তু আনন্দ কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না, তাই সে জাজের সামনেই চার্লসকে একটি ঘুষি মেরে বসে। আর এজন্যই কন্টেম্প্ট অফ কোর্টের চার্জে আনন্দকে অ্যারেস্ট করা হয়। এই সময় কোর্টের বাইরেই ডিকে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। এরপর ডিকে আনন্দকে জামিনে বের করে। কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় অফিসার ফ্রান্সিস বলে, সরি ম্যাম, আমি কিছুই করতে পারলাম না। দেবকী বলে, আপনি কি করবেন? এদেশে রেপ ঠিকই করা যাবে, কিন্তু রেপিস্টকে থাপ্পড় মারা যাবে না। আমাদের পুলিশ এবং লয়ের উপর থেকে আস্থা উঠে গিয়েছে। বাড়ি ফিরে দেখা যায় প্রতিটা নিউজ চ্যানেলে আরিয়ার খবরটি প্রচার করা হচ্ছে, তাই আরিয়া ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। অনেক ধাক্কাধাক্কির পরেও আরিয়ার কোনো রেসপন্স পাওয়া যায় না, তাই আনন্দ দরজা ভেঙে ভেতরে ঢোকে। তখনই দেখা যায় আরিয়া একটা ছুরি নিয়ে এক কোণায় বসে আছে। এটা দেখে কারো বুঝতে বাকি নেই সে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। দেবকীও নিজের মেয়েকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। তারপরও আরিয়ার দিকে এগিয়ে যেতেই আরিয়া চিৎকার করে ওঠে। মূলত আরিয়া ভাবছে দেবকীর উপরে রাগ করেই মোহিত আরিয়ার সাথে এমনটা করেছে, কিন্তু মা কি সন্তানকে ভুল বুঝতে পারে? দেবকী আরিয়ার মনের অবস্থা বুঝতে পেরে সেখান থেকে আড়ালে চলে যায়। এবার আরিয়া ঘুমিয়ে পড়লে আনন্দ বলে, আমরা কিছুতেই ওদেরকে ছাড়বো না, আমরা এবার সুপ্রিম কোর্টে যাব। দেবকী বলে, না, তাতে আমার মেয়েকেই সাজা ভোগ করতে হবে। কোর্টে ওর সম্মান নিয়ে সিনেমিনি খেলা হবে, এক একজন এক এক রকমের প্রশ্ন করবে, তাতে সব থেকে বেশি শাস্তি পাবো আমি। আমি সব সময় চাইতাম আমার মেয়ের মনের কাছাকাছি যেতে, কিন্তু এই ঘটনা আমাকে ওর মন থেকে অনেক দূরে সরিয়ে দিল। সকালে আরিয়ার ঘুম ভাঙতেই আনন্দ তাকে আউটিংয়ে যাওয়ার জন্য বলে। এবারের ভ্যাকেশনে তাদের যেখানে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আরিয়া এই ইনসিডেন্ট থেকে এখনও বের হতে পারেনি, তাই সে কোথাও যেতে চায় না। পরের দিন স্কুলে গিয়ে দেবকী মোহিতকে দেখতে পায়, যে খুব বেহাল অবস্থাতেই স্কুলে ঘুরে বেড়াচ্ছে আর দেবকীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এটা সহ্য করতে না পেরে দেবকী প্রিন্সিপালকে বলে মোহিতকে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু প্রিন্সিপাল বলে মোহিত অপরাধী প্রমাণ হয়নি, মানে প্রিন্সিপাল দেবকীর কথাতে কিছুই করবে না। এবার দেবকী বুঝতে পারে তার ইমোশন অন্য কেউ বুঝবে না, তাই যা করার তাকেই করতে হবে। স্কুল শেষে মোহিত নিজের গাড়ি নিয়ে বেরোলে দেবকী তাকে ফলো করতে থাকে।
আর গাড়ি দিয়ে যখনই তাকে উড়িয়ে দিতে যাবে তখনই সামনে থেকে একটি ট্রাক চলে আসে। এতে করে কোনো রকমে দেবকী বেঁচে যায়। এবার দেবকী সিদ্ধান্ত নেয় ওই স্কুল থেকে সে রিজাইন করবে আর প্রিয়াকেও অন্য স্কুলে ভর্তি করাবে। দেবকী এবার নিজেই অপরাধীদের শাস্তি দেবে আর নিজের মেয়ের উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নেবে। কিন্তু তার জন্য রেপিস্টদের সম্পর্কে ডিটেল ইনফরমেশন দরকার, যেটা সে নিজে কখনোই কালেক্ট করতে পারবে না। তখনই তার ডিকের কথা মনে পড়ে, তাই সে ডিকের অফিসে যায়। কিন্তু সে ডিকেকে কোনোভাবেই ভরসা করতে পারছিল না, তাই অফিস থেকে বেরিয়ে যাবে। তখনই ডিকে এসে বলে, আমারও একটি মেয়ে আছে, তাই আপনার মধ্যে কি হচ্ছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি, আর আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। আর হ্যাঁ, আপনার এই সম্পূর্ণ বিষয়টি আমি গোপন রাখব, কিন্তু আমারও একটি শর্ত আছে। আজকের পর থেকে আপনি আমাকে চেনেন না আর আমিও আপনাকে চিনি না। এরপর ডিকে বাবুরামের খোঁজ নেয় আর এসে দেবকীকে বলে। বাবুরাম প্রতি সোমবার একটি বারে লেট নাইট পর্যন্ত ড্রিঙ্ক করে, আর বাবুরামের নেশা দুইটি, মদ আর মেয়ে। দেবকী জিজ্ঞেস করে, এটা সঠিক তো? উত্তরে ডিকে বলে, ভগবান যেটা করে ভালোর জন্যই করে। দেবকী বলে, ভগবান সব জায়গাতে থাকে না। তখন ডিকে উত্তর দেয়, এজন্যই তো ভগবান মা বানিয়েছে। সোমবার রাতে বাবুরাম একটি ছেলের সাথে বসে লাল পানি খাচ্ছে। তখনই ছেলেটি বাবুরামকে বলছে, অনেকদিন পর তুমি প্রমাণ দিলে যে তুমি একজন আসল পুরুষ। আর বাবুরামও অনেক ভাব নিচ্ছে যে সে অনেক বীরত্বের কাজ করেছে। তখনই একটি মেয়ে বাবুরামকে ইশারা করতে থাকে। এখন মাছ কি পানি থেকে দূরে থাকতে পারে? বাবুরামও নিজের পুরুষত্ব দেখানোর জন্য মেয়েটির কাছে এগিয়ে যায়। তখনই আরেকটি মেয়ে এসে বাবুরামকে তুলে নেয়। এরপর বাবুরামের ঘুম ভাঙতেই সে দেখতে পায় সে একটি রেল লাইনের উপরে পড়ে আছে। বাড়িতে যেতেই তার ওয়াইফ তাকে বকাঝকা করতে থাকে যে 3 দিন থেকে সে কোথায় ছিল, অর্থাৎ এই 3 দিন সে সেন্সলেস অবস্থাতে রাস্তাতেই পড়েছিল। এবার বাবুরাম হালকা হতে ওয়াশরুমে যায়, কিন্তু জিপার খুলতেই বাবুরাম থমকে যায়, কারণ তার মেশিনটিই নেই। তার মানে সেই রাতে মেয়েগুলো তার মেশিনটি কেটে রেখে দিয়েছে। এবার এটা সহ্য করতে না পেরে বাবুরাম আত্মহত্যা করে। যে খবরটা টিভিতে দেখে আরিয়া কিছুটা স্বস্তি পায় আর আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। কিন্তু রিসেন্টলি যেহেতু বাবুরাম এই কেস থেকে খালাস পেয়েছে, তাই অফিসার ফ্রান্সিস সন্দেহ করে এটা কোনো আত্মহত্যা না, বরং খুন। তাই তারা আরিয়ার বাবা আনন্দের উপর নজর রাখতে থাকে। অন্যদিকে ডিকে একটি পেনড্রাইভে চার্লসের বাড়ির ভিডিও করে নিয়ে এসেছে। এমনকি সে সিসিটিভি কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয় সেটারও টিউটোরিয়াল দেবকীকে দিয়েছে। এবার পালা অ্যাকশনের। এক রাতে চার্লসের বাড়ির সিসিটিভি ডিসেবল করে দেবকী তার বাড়িতে ঢোকে, কিন্তু সে আসলে কি করে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর দেখা যায় চার্লস জিম করতে করতে প্রোটিন শেক খায়, আর সাথে সাথে তার শরীরে বিষক্রিয়া হয়ে সে সেখানেই ঢলে পড়ে। পরবর্তীতে জানা যায় তার প্রোটিন শেকের মধ্যে সাইনাইড নামের একটি বিষাক্ত দ্রব্য পাওয়া গিয়েছে, যেটা মূলত অ্যাপেলের বীজ থেকে তৈরি করা হয়। এরপর ইনভেস্টিগেশন অফিসার ফ্রান্সিস চার্লসের কাজিন মোহিতের বাড়ি থেকে অনেকগুলো অ্যাপেলের টুকরা উদ্ধার করে, যেখানে থেকে বীজগুলো বের করে নেওয়া হয়েছে। এমনকি যে ব্লেন্ডারে করে বীজগুলো ব্লেন্ড করা হয়েছে সেটাও মোহিতের বাড়ি থেকে উদ্ধার করা হয়। এরপর মোহিতের কম্পিউটারে দেখা যায় সাইনাইড বানানোর হোমমেড প্রক্রিয়াটি সার্চ করা হয়েছে, তাই মোহিত পুরোপুরি ফেঁসে যায়। একদিকে চার্লস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অন্যদিকে তাকে মারার জন্য তারই কাজিন মোহিতকে ফাঁসানো হয়েছে। কিন্তু কোনো অপরাধী যেহেতু ফুল প্রুফ না, তাই দেবকীও একটি ভুল করে ফেলে। সে নিজের চশমাটা মোহিতের বাড়িতেই ভুল করে রেখে এসেছে, যেটা অফিসার ফ্রান্সিস পেয়েছে। তাই ফ্রান্সিস বুঝে ফেলে এটা কার সাজানো প্ল্যান। এরপর অফিসার ফ্রান্সিস দেবকীর সাথে দেখা করে, আর চশমাটি দেখালে দেবকী চশমাটিকে না চেনার ভান করতে থাকে। অর্থাৎ সে নিজেও বুঝে গিয়েছে অফিসার ফ্রান্সিস তাকে সন্দেহ করছে। এরপর অফিসার ফ্রান্সিস বলে, যেদিন সে প্রমাণ হাতে পাবে সেদিন অবশ্যই দেবকীকে তার সাথে যেতে হবে। এরপর একদিন আরিয়া নিজের বাবাকে ঘুরতে যাওয়ার জন্য বলে, যেটা আনন্দ দেবকীকে জানালে দেবকী অনেক খুশি হয়, কারণ এত কিছুর পর তার মেয়ে স্বাভাবিক হতে চলেছে। এরপর দেবকী ডিকের সাথে দেখা করে দ্রুত জগনের ইনফরমেশন কালেক্ট করে দেওয়ার জন্য বলে, কারণ পুলিশ তাকে অলরেডি সন্দেহ করতে শুরু করেছে, তাই দ্রুতই তাকে কাজ শেষ করতে হবে। ডিকে জানায় দেবকী ভ্যাকেশন থেকে ফিরে এলেই সে তার ইনফরমেশন পেয়ে যাবে, কিন্তু এরই মধ্যে অনর্থ ঘটে যায়। দেখা যায় তাদের সব কথা ইনভেস্টিগেশন অফিসার ফ্রান্সিস শুনে ফেলে, কারণ সে চশমা পাওয়ার পর থেকেই দেবকীকে ফলো করছে। এবার দেবকী বেরিয়ে গেলে সে ডিকেকে ইন্টারোগেট করে। ডিকেও সব কিছু অস্বীকার করে, সে নাকি দেবকী নামের কাউকে চেনেই না। এক পর্যায়ে ফ্রান্সিসের বস এসে পড়লে ফ্রান্সিস তাকে সব কিছু জানায়। তখন ফ্রান্সিসের বস বলে ডিকেকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ সামনেই তার চাকরি শেষ হতে চলেছে।
আর এই কয়দিনের জন্য সে কোনো ঝামেলায় জড়াতে যাচ্ছে না। এখন যেহেতু কোনো প্রমাণ তাদের কাছে নেই, তাই ফ্রান্সিস বাধ্য হয় ডিকেকে ছেড়ে দেওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় জেলে মোহিতের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। জেলের ক্রিমিনালগুলো প্রতিনিয়তই তার উপর যৌন নির্যাতন করছে আর নিজেদের যৌন চাহিদা মেটাচ্ছে। ব্যথায় মোহিত সোজা হয়ে হাঁটতেও পারছে না, তাই মোহিত অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে। একদিন জগন আসে মোহিতের সাথে দেখা করার জন্য। মোহিত তখন জগনকে বলে, কেউ আমাদেরকে টার্গেট করছে আর সে আমাকে এই কেসে ফাঁসিয়েছে। আমি চার্লসকে মারার চেষ্টা করিনি। এরপর যখন হাসপাতালে যায় চার্লসের সাথে দেখা করতে, চার্লসকে সে বলে যে এটা করেছে, আমি তাকে ছাড়বো না, তুই শুধু বল কে তোর এমন অবস্থা করেছে। চার্লস তখন অনেক কষ্টে বলে মম। এটা শুনতেই জগন বুঝে যায় মম বলতে সে কার কথা বুঝিয়েছে। ডিকে এবার জগনকে ফলো করতে থাকে আর জগনের ব্যাপারে ডিটেইল ইনফরমেশন সংগ্রহ করতে থাকে, কিন্তু জগনও সেটা বুঝে যায় আর ডিকের সাথে দেখা করার জন্য তার অফিসে আসে। ডিকে তখন জগনকে না চেনার ভান করলে জগন ডিকেকে মারধর করে আর তার ফোনটি কেড়ে নেয়। এরপর যখন ডিকের ফোন থেকে দেবকির ল্যান্ডলাইনে কল করে, কিন্তু তখন দেবকি বাড়িতে না থাকায় তার ওয়াচম্যান ফোনটি রিসিভ করে। জগন তখন ওয়াচম্যানের থেকে জানতে পারে দেবকি আসলে এখন কোথায় রয়েছে। এরপর ডিকে জগনকে বলে, সব কিছুই যখন জেনে গিয়েছিস তখন তোর জন্য এটাই ভালো হবে, তুই স্যারেন্ডার করে দে। জগন তখন বলে, আমি ওই কাপুরুষদের মতো না যারা মহিলাদের ভয়ে লুকিয়ে থাকে। ডিকে তখন বলে, তুই তো কোনো পুরুষই না, পুরুষ কখনো ধর্ষণ করে না। এটা শুনতেই জগন ডিকেকে গুলি করে মেরে ফেলে। এরপর অফিসার ফ্রান্সিস ডিকের মার্ডার ইনভেস্টিগেশন করতে এসে ডিকের চশমার মধ্যে একটি ক্যামেরা দেখতে পায়, যেখানে সব ভিডিও ফুটেজগুলো পাওয়া যায়, অর্থাৎ ডিকে কিভাবে দেবকিকে সাহায্য করেছে এবং তাকে জগনও বা কিভাবে খুন করেছে সবকিছুই ফ্রান্সিস দেখতে পায়। অন্যদিকে দেবকি আর তার পরিবার বাইরে ঘোরাঘুরি করার পর কটেজে ফিরলে দেখতে পায় কটেজের সিকিউরিটি গার্ডকে মেরে ফেলা হয়েছে, অর্থাৎ যখন অলরেডি তাদের কাছে পৌঁছে গিয়েছে। এরপর যখন আরিয়ার উপরে আক্রমণ করতে যাবে তখনই সেখানে দেবকি চলে আসে। জগন তখন দেবকির উপরেও আক্রমণ করে আর দেবকির মুখ একটি পলিথিন দিয়ে আটকে দেয়, যাতে শ্বাসরোধ হয়ে দেবকি সেখানেই মারা যায়। কিছুক্ষণ পরেই দেখা যায় দেবকি আর নড়াচড়া করছে না, তাই দেবকি মারা গিয়েছে ভেবে জগন আরিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। আরিয়াও নিজেকে বাঁচানোর জন্য পালাতে থাকে আর জগন তার পিছু করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় দেবকি নিজের জ্ঞান ফিরে পেয়েছে। এবার সে আরিয়াকে বাঁচানোর জন্য বাইরে এলে জগন পেছন থেকে তার মাথায় আঘাত করে। সাথে সাথে দেবকি সেখানে পড়ে গেলে জগন দেবকির উপরে গান পয়েন্ট করে, কিন্তু যখনই সে শ্যুট করতে যাবে সেখানে অফিসার ফ্রান্সিস চলে আসে আর জগনকে শ্যুট করে দেয়। এরপর জগন আর ফ্রান্সিসের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর ফ্রান্সিস আর দেবকি দুজনেই জগনের উপরে গান পয়েন্ট করে। ফ্রান্সিস বলে, তুমি আইন নিজের হাতে তুলে নিও না, আমার কাছে সব প্রমাণ রয়েছে, আমি ওকে শাস্তি দেব। ফ্রান্সিসের কথা শুনে দেবকি থমকে যায়। তখনই ফ্রান্সিস দেবকির হাত থেকে গানটি তুলে নেয়, কিন্তু দেবকি চিৎকার করে কান্না করতে থাকে আর বলে, তোর সাহস হলো কি করে আমার মেয়ের শরীরে হাত দেওয়ার জন্য? আমি আইনের উপরে বিশ্বাস করি না, আমি নিজের হাতেই অপরাধীকে শাস্তি দেব। সাথে সাথে ফ্রান্সিস নিজের হাত থেকে সরকারি গানটি দেবকির হাতে দিয়ে বলে, মারতে যদি হয় তাহলে সঠিক গান দিয়ে মারো। এটা শুনে জগন বলে, কি বলছিস অফিসার, এটা বেআইনি, আমাকে অ্যারেস্ট কর। আমরা অন্যায় করলেও এই মহিলা তো সঠিক করেনি, সে আমার ভাইদেরকে মেরেছে, একজনকে মেরে আরেকজনকে ফাঁসিয়ে দিয়েছে আর এখন আমাকেও মারার জন্য চেষ্টা করছে। সাথে সাথে দেবকি জগনকে শ্যুট করে আর রিভলভারের সবগুলো গুলি তার বুকে ঢুকিয়ে দেয় আর জগন সেখানেই মারা যায়। এখন জগনের এসব কথা আরিয়া পাশ থেকে শুনতে পায় আর দেবকি তাকে কতটা ভালোবাসে সেটা সে বুঝতে পারে। এরপর থেকেই আরিয়া দেবকিকে নিজের মায়ের জায়গায় রাখে আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়। মম মুভিটা শুধু একটি সিনেমা নয়, এটা একটা বার্তা, যেখানে অন্যায় করলে তার মূল্য দিতেই হবে, হয় আদালতে নয়তো এক মায়ের হাতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো আর এমন আরও কন্টেন্ট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।